তো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তার সাথে সাথে জোরদার লেগে পড়েছো তোমাদের প্রিপারেশনের জন্য। সামনে তোমাদের মাধ্যমিক মহাযুদ্ধ, এবং এই মহাযুদ্ধতে সবাইকে জিততে হবে। আর জেতার জন্য কি করতে হবে? আমাদের এই ভিডিওগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা টেস্ট পেপার সলিউশন খুব ডিপে, খুব ডেসক্রিপটিভ ওয়েতে করাবো। এমন নয় যে জাস্ট কোনটা অ্যান্সার এরকমভাবে বলে দিয়ে চলে যাবো। কোন টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, কেমন ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবেই না একদম, সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। আর কি করি যে প্রত্যেকটা অপশন কেন হলো না, এইটাই কেন উত্তর হলো, সমস্ত আরো যেসব টপিকগুলো, মানে একটা কোয়েশ্চেনে তোমাদের 4টে কোয়েশ্চেন তৈরি করা হয়ে যায়, তো সেরকম টাইপের ব্যাপার। কারণ তোমরা যদি আমার ক্লাস করে থাকো আগে, তোমরা জানবে যে আমি খুব আরো ডিপে ডিপে গিয়ে পড়াই, সমস্ত টপিককে ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিই, খুব বুঝিয়ে দিই। তো আমি হচ্ছে তোমাদের জ্যোতিষ স্যার, জীবন বিজ্ঞানের স্যার, আর আমি নিয়ে চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও। যে ভিডিওতে আমি আজকে কি করব না, এই যে পর্ষদের যে টেস্ট পেপারটা দিয়েছে, এই পর্ষদের টেস্ট পেপারটা আজকে সলিউশন করাবো। আজকে আমরা কোন পাতাটা করব? আজকে আমরা করব পাতা নাম্বার 328। পাতা নাম্বার 328 করবো, এবং তোমাদেরকে বলবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে। তার সাথে সাথে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর কি করবে, তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে সেখানে ফলো করে নেবে। তার সাথে সাথে তোমরা যদি ক্যারিয়ার দিশারি একাডেমি মেন চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, তাহলে তোমরা কি করবে না, এই যে আমাদের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে আমাদের কি, সেই চ্যানেলের নাম হচ্ছে সিডিএ 910। কি বলছি? সিডিএ 910, তাই না? আমাদের হচ্ছে সিডিএ 910। তাহলে তোমরা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তোমরা ইউটিউবে যাবে এবং ইউটিউবে লিখবে সিডিএ 910, জাস্ট কিছু লিখতে হবে না। তোমরা কি লিখবে? সিডিএ 910, সরি, তোমরা কি লিখবে এখানে? সিডিএ 910, জাস্ট সিডিএ 910 লিখে দিলে তোমাদের সামনে এরকম চলে আসবে। তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নেবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস করা যাক। আজকে আমরা করাবো, তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে তোমরা কি লিখবে? যদি তোমরা যদি ক্লাস ঠিকঠাক ভাবে বুঝে যাও, তোমাদের কোনো অসুবিধা না হয়, তাহলে তোমরা লিখবে #JMC। জেএমসি মানে হচ্ছে জলের মতন ক্লিয়ার। ঠিক আছে, #JMC। ঠিক আছে, চলো আমরা প্রথম কোয়েশ্চেন করি। নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? কেমোন্যাস্টিক, আচ্ছা ন্যাস্টিক মানে কি? ন্যাস্টিক মানে হচ্ছে যে চলন তোমাদের তীব্রতা দ্বারা হয়, তাই না? যে চলন তোমাদের তীব্রতা দ্বারা হয়। কার তীব্রতা? উদ্দীপকের তীব্রতা দ্বারা। কার দ্বারা হয়? উদ্দীপকের তীব্রতা দ্বারা যেসব চলনটা ঘটে সেটা হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার এই ন্যাস্টিক চলনটা 3 ধরনের হয়। একটা ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক আর সিসমোন্যাস্টিক। ফটোন্যাস্টিকে কি হয়? আলোর দ্বারা প্রভাবিত হয়। থার্মোন্যাস্টিকে তাপ দ্বারা, কেমোন্যাস্টিকে কেমিক্যাল দ্বারা, আর সিসমোন্যাস্টিকে স্পর্শ দ্বারা বা স্পর্শজনিত চলনও বলা হয়। ঠিক আছে, যদি বলে ফটোন্যাস্টিকের একটা এক্সাম্পল তাহলে বলবে পদ্ম, যদি থার্মোন্যাস্টিকের এক্সাম্পল তাহলে টিউলিপ, যদি কেমোন্যাস্টিক বলা হয় তাহলে সূর্য শিশির ডায়োনিয়া, যদি সিসমোন্যাস্টিক বলা হয় তাহলে বলবে লজ্জাবতী। ঠিক আছে, লজ্জাবতী পাতা। তাহলে টিউলিপ ফুলে আলো ও টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে, সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোগগুলি পতঙ্গ ধরে। তাহলে এখানে বলেছে কেমোন্যাস্টিক, তাই না? কি বলেছে? কেমোন্যাস্টিক। তাহলে কেমোন্যাস্টিক এখানে কোনটা হচ্ছে দেখো তো। এই যে এখনই তো আমি বললাম যে সূর্য শিশির থাকবে, তাই না? সূর্য শিশির বা ডায়োনিয়া, এগুলো হয়ে যাবে তোমাদের কি? এগুলো হয়ে যাবে কেমোন্যাস্টিক। তাহলে প্রথম এই যে টিউলিপ ফুল, এই টিউলিপ ফুলটা হচ্ছে থার্মোন্যাস্টিক। টিউলিপ ফুলটা হচ্ছে থার্মোন্যাস্টিক। পদ্ম ফুল হচ্ছে তোমাদের ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক। আর স্পর্শ প্রভাবটা এটা হচ্ছে তোমাদের সিসমোন্যাস্টিক। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো হয়ে গেছে। তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের কেমোন্যাস্টিক হচ্ছে সূর্য শিশির, বাকিগুলো আমি টুকটাক করে লিখে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সঠিক জোটটি নির্বাচন করো। যেটা সঠিক সেটা। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে না, তাহলে এটা হয়ে যাবে না, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে না। হাইপোথ্যালামাস বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস বৃদ্ধি বা আবেগ নিয়ন্ত্রণ করে না, এটা কি করে? গুরু মস্তিষ্ক করে। লঘু মস্তিষ্ক দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? না, লঘু মস্তিষ্ক দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না। হাইপোথ্যালামাস দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে লঘু মস্তিষ্ক কি করে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। বুঝাতে পারলাম? তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, যে হৃদস্পন্দন এবং খাদ্য গলতকরণ বা বমন লালাক্ষরণ, এগুলো সবই কিন্তু কে নিয়ন্ত্রণ করে? আমাদের সুষুম্না শীর্ষক। কে নিয়ন্ত্রণ করে? সুষুম্না শীর্ষক। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে সুষুম্না শীর্ষক আমাদের হৃদস্পন্দন ও খাদ্য গলতকরণ নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, হাইপোথ্যালামাস যদি জিজ্ঞেস করে তাহলে হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করছে? হাইপোথ্যালামাস আমাদের এই যে তাপমাত্রা, তাপ, চাপ, স্পর্শ,
খিদে বা ক্ষুধা বলতে পারো, বা আমাদের জলসাম্য, অনেক কিছু নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমি অত কিছু লিখলাম না। জলসাম্য নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বেশ, চলো, আশা করছি এই জিনিসগুলো বোঝাতে পারছি আমি। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই হ্যাশট্যাগ জেএমসি করে দেবে, জলের মতন ক্লিয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। স্নায়ু কোষে মায়োলিন আবরণ কে তৈরি করে? এই স্নায়ু কোষে মায়োলিন আবরণ কে তৈরি করে? মায়োলিন আবরণ মানে কোনটা? এই যে তোমাদের এখানে যে নিউরন, যদি রাফলি আঁকি একটা নিউরন, তাহলে এইটা হচ্ছে তোমাদের সেই একজনটা। এবারে একজনের এখানে এখানে প্রান্তপুরুষ ছিল, এবং এই একজনের এরকম ভাবে একটা কভার ছিল, তাই না? এই একজনের এরকম ভাবে একটা কভার ছিল। এই কভারটার নাম কি? এই কভারটার নামই হচ্ছে মায়োলিন সিদ। এই কভারটার নামই হচ্ছে মায়োলিন সিদ। মায়োলিন সিদ বা মায়োলিন পর্দা। এবারে এবং এই মায়োলিন পর্দাটাকে তৈরি কে করে? তৈরি করে তোমাদের সোয়ান কোষ। কে তৈরি করে? তোমাদের সোয়ান কোষ। কে তৈরি করে? সোয়ান কোষ। ঠিক আছে, নিজেল দানা একজনে থাকেই না, র্যানবিয়ারের পর্ব একজনে থাকে কিন্তু মায়োলিন পর্ব তৈরি করে না। মায়োলিন পর্ব খন্ডে খন্ডে ভেঙে গিয়ে এই যে খাঁজের মতো সৃষ্টি করে, এই জায়গাগুলোতে নোটস অফ র্যানবিয়ার বা র্যানবিয়ারের পর্ব বলা হয়। আর গ্যাংলিয়ন তো নয়, গ্যাংলিয়ন মানে হচ্ছে স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, গ্যাংলিয়ন মানে হচ্ছে স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থি মানে কি? যে কেন্দ্র আমাদের কেন্দ্র স্নায়ুতন্ত্রের বাইরে আমাদের যে নিউরনের কোষ দেহগুলো একসাথে মিশে একটা স্ফীত বা ফোলা অংশ গঠন করে, সেইটাকে আমাদের কি বলে? গ্যাংলিয়ন বা আমাদের স্নায়ু গ্রন্থি বলা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট। পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হলো, কি বলছে? যে পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে। পত্রজ মুকুল একদম কোয়েশ্চেন দেখেই তোমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে পাথরকুচি। ঠিক আছে, আমরা ছোটবেলাতে যখন স্কুল যেতাম তখন পাথরকুচি পাতা যদি কোথাও দেখতে পেতাম, তাহলে পাথরকুচি পাতাটা নিয়ে বইয়ের ভাঁজে ভরে দিতাম, মনে পড়ে? এবং সেই বইয়ের ওই যে পাথরকুচি পাতাটা ছিল, এই যে পাথরকুচি পাতাটা থাকে এখানে, এই যে একটা যদি পাথরকুচি পাতা আঁকা যায়, একটা পাথরকুচি পাতা, আমি তো ড্রয়িং অতটা ভালো নয়, তাহলে দেখবে এই পাথরকুচি পাতার ঠিক এই জায়গা করে, এই যে এই জায়গাগুলোতে এরকম ভাবে শিকড় বেরিয়ে যায়, তাই না? এভাবে শিকড় বেরিয়ে যেত, তাই না? বইয়ের ভাঁজে আমরা রেখে দিতাম এটাকে, এবং এই জায়গাগুলো একটা শিকড় বেরিয়ে যেত। ঠিক, এবং এই শিকড়গুলো থেকে আবার নতুন চারা গাছের জন্ম নিত। তাহলে এটা পত্র থেকে মানে পাতা থেকে হচ্ছে বলে এটা পত্রজ মুকুল। এই যে পাতা থেকে হচ্ছে বলে এটাকে আমরা কি বলবো? পত্রজ মুকুল। ঠিক আছে, কি বলবো আমরা? পত্রজ মুকুল। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো আগে স্লাইডে যাওয়া যাক। তাহলে এই বাকিগুলো হবে না, জবা হবে না, এখানে গোলাপও হবে না। জবা ক্ষেত্রে আমাদের কি ডাল গেঁথে বসিয়ে দেওয়া হয়, কাণ্ডজ মুকুল হয়ে যায়, গোলাপে তারও হবে না। ঠিক আছে, চলো। নিচের কোনটি শারীরবৃত্তীয়? নিচের কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ নয়? তাহলে কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ নয়? তাহলে এইখানে কি করতে হবে? তোমাদের অপশনগুলোকে পড়তে হবে। তিনটে শারীরবৃত্তীয় অভিযোজন থাকবে আর একটা থাকবে না। দেখো তোমাদের অপশনগুলো যদি ভালো করে চোখে পড়ে, তাহলে দেখো এখানে একটা অপশন পাচ্ছ, মৌমাছির ওয়াগেল ডান্স। কি বলছে? মৌমাছির ওয়াগেল ডান্স। মৌমাছির ওয়াগেল ডান্সটা কেমন হয়? মৌমাছির ওয়াগেল ডান্সটা কেমন হয়? মৌমাছির ওয়াগেল ডান্সটা কেমন হয় না? চলো, মৌমাছির ওয়াগেল ডান্সটা কেমন হয়? ইংরেজি সংখ্যার 8 বা বাংলা সংখ্যার 4, ঠিক এরকম ভাবে ওয়াগেল ডান্সটা হয়। ঠিক আছে, যে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে অনেক সময় বইয়ে এরকম ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, তোমরা যেটা বুঝবে সেটাই। ঠিক আছে, দুটোই হচ্ছে ওয়াগেল ডান্স। যদি চক্রাকার বলে তাহলে হচ্ছে এইটা, এরকম গোল 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 ঘুরতে থাকবে, এটা হচ্ছে চক্রাকার নৃত্য। এবার এটা করে কারা? করে হচ্ছে শ্রমিক মৌমাছিরা। কারা করে? শ্রমিক মৌমাছিরা করে। এবারে এই যে শ্রমিক মৌমাছিরা করে, কি বোঝাতে চায়? তাদের তো আর আমাদের মতো মুখ নেই যে আমাকে একটু জল দে, আমি জল খাবো, আমাকে একটা পেন দিয়ে আমি লিখবো, আমি খেলতে যাব, আমি এই করতে যাব, আমার ঠান্ডা লাগছে, আমাকে সোয়েটার পরিয়ে দাও। এগুলো তো ওদের মতো মুখ নেই। তাহলে এরা কি করে? এরা ওই শ্রমিক মৌমাছিরা খাবার খুঁজতে যায় নিজেদের মধু চাক থেকে, এবং যখন খাবার খুঁজতে চায় তখন তারা যে খাবারটা খুঁজে এনেছে, শ্রমিক মৌমাছিগুলো বাকি মৌমাছিদের বলে যে আমরা খাবারের সন্ধান পেয়ে গেছি। এবার যদি ওরা ওয়াগেল ডান্স করে, এটা হচ্ছে ওয়াগেল ডান্স, তাহলে জানবে যে যে খাবারের সন্ধান বা খাবারের দূরত্ব চাক থেকে 100 মিটারের বেশি। তাহলে দূরত্ব কত? 100 মিটারের বেশি। কি বললাম? 100 মিটারের বেশি। আর যদি চক্রাকার নৃত্য করে, যদি এইখানে চক্রাকার নৃত্য করে, তাহলে জানবে যে 100 মিটারের কম। 100 মিটারের কম। ঠিক আছে, বোঝাতে পারলাম? জেনারেলি 50 থেকে 70 মিটারের মধ্যে। তাহলে এইটা গেল আমাদের চক্রাকার নৃত্য, আর এইটা গেল আমাদের কি? এটা গেল আমাদের ওয়াগেল ডান্স। ঠিক আছে, ইংরেজি সংখ্যা 4 এর মতো বা
ইংরেজি সংখ্যা 8-এর মতো আর বাংলা সংখ্যা 4-এর মতো। ঠিক বোঝাতে পারলাম? এবার শুধু কি ওরা কি করে, যে শুধু কি ওরা বলে যে এই চাক থেকে এত দূরত্বে আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিছুই বলে না? না, ওইগুলোও বলে যে কোন দিকে অভিমুখ সেটাও বলে দেয়, যে কোন দিকে যেতে হবে খাবারটা খোঁজার জন্য সেটা ওরা প্রকাশ করে, তার সাথে সাথে দূরত্ব প্রকাশ করে। তাহলে মৌমাছির ডান্স বা মৌমাছি নৃত্য কি কি প্রকাশ করছে? তোমাদের অভিমুখ প্রকাশ করছে, তার সাথে সাথে কি করছে? দূরত্ব প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা আচরণগত অভিযোজন। এই দুটোই হচ্ছে তোমাদের একটা আচরণগত অভিযোজন। ঠিক আছে, কি কি প্রকাশ করে? দূরত্ব প্রকাশ করে, দূরত্ব প্রকাশ করে এবং অভিমুখ প্রকাশ করে। বোঝাতে পারলাম আমি? দূরত্ব প্রকাশ করে এবং অভিমুখ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের, এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি না? মৌমাছির বগল ডান্স। বাকি রুই মাছের পটকা, উটে ডিম্বাকার আরবিসি, সুন্দরী পাতায় লবণ অবস্থিত লবণ গ্রন্থি, এগুলো সবই হচ্ছে তোমাদের কি? সবই হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। ঠিক আছে, এই রুই মাছের পটকাতে কটা গ্রন্থি থাকে, মানে কটা ইয়ে থাকে, প্রকোষ্ঠ থাকে? তাহলে দেখবে এরকম একটা এরকম ভাবে লম্বা আর একটা এরকম ভাবে প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, রুই মাছের পটকা যদি দেখো, এটা লেজটা একটু লম্বা হয় এরকম ভাবে, আমি অতটা আঁকলাম না। তাহলে এইটা হয় তোমাদের, এইটা হচ্ছে তোমাদের রেড গ্রন্থি, আর এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। এখানে O2 গ্যাস উৎপন্ন হয় এবং এই O2 গ্যাসটাকে এখানে শোষণ করে নেয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? রেটিয়া মিরাবিলিয়া শোষণ করে নেয়, রেড গ্রন্থি উৎপন্ন করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? উটের ডিম্বাকার আরবিসি, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে এবং এই উটের আরবিসিটা কি করে না? বেশি পরিমাণ জল নিজেদের মধ্যে ধরে রাখতে পারে, বা জল সংরক্ষণ ক্ষমতা ওদের বেশি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনর্গঠিত হয়। দেখো, প্রোফেজ দশায় কখনো নিউক্লিয় পর্দা বা নিউক্লিওলাস পুনর্গঠিত হয় না। এটা কোথায় ঘটে? এটা ঘটে টেলোফেজে। এটা কোথায় ঘটে? টেলোফেজে ঘটে। এটা কোথায় ঘটে? টেলোফেজে ঘটে। মেটাফেজ দশায় ক্রোমাটিডে মেরুবর্তী গমন ঘটে। মেটাফেজ দশায় মেরুবর্তী গমন ঘটে না। এটা কোথায় ঘটে? এটা ঘটে অ্যানাফেজে। কোথায় ঘটে? অ্যানাফেজে ঘটে। ঠিক আছে, মেটাফেজে ঘটে না, মেটাফেজে ঘটে না। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে সজ্জিত থাকে। টেলোফেজ দশায় বেমের বিলুপ্তি হয়। দেখো, বিষুব অঞ্চলে সজ্জিত থাকে মেটাফেজে। ঠিক আছে, তাহলে টেলোফেজ দশায় বেমের বিলুপ্তি ঘটে। হ্যাঁ, টেলোফেজ দশাতে কিন্তু যে বেমতন্তুগুলো রয়েছে, বেমতন্তুগুলো তৈরি হয়েছিল, সেই বেমতন্তুগুলো কিন্তু টেলোফেজ দশাতে কি হয়? টেলোফেজ দশাতে তাদের বিলুপ্তি ঘটে যায়। তার সাথে সাথে যে জলটা বেরিয়ে গেছিল নিউক্লিয়াস থেকে, সেই জলটা সংযোজন হয়। তার সাথে সাথে কি হয়? নিউক্লিয় পর্দাটা পুনর্গঠিত হয়। ঠিক আছে, তাহলে টেলোফেজে দেখো 3টে বৈশিষ্ট্য আমি তোমাকে বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে কোনো উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 2n হলে ওই উদ্ভিদের ডিম্বাণুর নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে এই যে 2nটা বলে দিয়েছে, এই 2nটা বলে দিয়েছে ডিপ্লয়েড, আর এই যে ডিম্বাণু হবে সেটা হবে হ্যাপ্লয়েড। তাহলে এটা হয়ে যাবে n, আর এটা দেওয়া আছে 2n। তাহলে 2n সমান 18 হলে n সমান কি হয়ে যাবে? 2n/2 মানে হচ্ছে 9টা। 18কে 2 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? 9টা হয়ে যাবে। তাহলে ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 9টা। একটা বাচ্চা ছেলেকে দিলেও এটা করে দেবে, আসলে তোমরাও পারবে। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b ক্রস ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b ক্রসটি থেকে কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হবে? কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। ঠিক এইটা কার মতো দেখতে লাগছে বলতো? এটা কার মতো দেখতে লাগছে বলতো? এইটা ঠিক এর মতো দেখতে লাগছে নাকি? দেখো ভালো করে, আমি এখানটাতে আমাকে দেখতে পাবে না, কিন্তু বোর্ডটাকে লক্ষ্য করো, বোর্ডটাকে লক্ষ্য করো, দেখো ঠিক এরকম দেখতে লাগছে নাকি? এরকম দেখতে লাগছে কি লাগছে না? এই ব্যাপারটা আমাকে আগে বলো। এরকম তো দেখতে লাগছে ব্যাপারটা। ঠিক এইখানে জিনিসটাকে উল্টে দিয়েছে। তাহলে এইটা তো আমরা অলরেডি মেন্ডেলের দ্বিসংকরজনন পরীক্ষায় F2 জনুতে এই ক্রসটাই তো আমরা করি, এবং F2 জনুতে ক্রস করার পরে আমরা কটা জিনোটাইপ পাই? 9টা জিনোটাইপ পাই। তাহলে এইখানেও আমরা কটা জিনোটাইপ পাবো? 9টাই জিনোটাইপ পাবো, তাই না? কটা জিনোটাইপ পাবো আমরা? 9টা জিনোটাইপ পাবো। একদম ইজি কোয়েশ্চেন ছিল। তাহলে জাস্ট তোমাদের গুগলি দিয়ে দিয়েছিল, দাদাগিরি গুগলি দিয়ে দিয়েছিল। এটাকে জাস্ট কি করতে হতো? একটু ফ্রন্ট ফুটে খেলে নিতে হতো, ব্যাস, আর কিছু দরকার নেই। ঠিক আছে, ক্রিকেট তো দেখো আশা করছি। পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, কি বলেছে ভালো করে বোঝাতে। পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক, পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক, ভালো কথা। পিতা বর্ণান্ধ যদি হয়, তাহলে আমি নতুন একটা পাতা নিয়ে নিলাম। পিতা বর্ণান্ধ,
পিতা বর্ণান্ধ হয়ে গেলে ক্যাপিটাল সি ওয়াই, আর মাতা বর্ণান্ধ, মাতা যদি স্বাভাবিক হয় তাহলে ঠিক এরকম হবে। সি প্লাসটা হয়ে যাচ্ছে প্রকট, সিটা হচ্ছে প্রচ্ছন্ন। আর তোমরা জানো বর্ণান্ধতা হচ্ছে একটা কি, একটা প্রচ্ছন্ন এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রো। তাহলে এবার তোমরা ক্রসটা করো, ক্রসের জন্য আমি একটা অন্য রং নিই। তাহলে এবার ক্রসটা করলে ঠিক এই এক্স এর সাথে এই এক্সটা মেলাও, দেখো এক্স সি প্লাস, যেহেতু সি প্লাসটা প্রকট ওই জন্য আমরা সি প্লাসটাকে আগে দিলাম, ঠিক আছে, সি প্লাসটাকে আগে দিলাম, এবং এক্স সি, ঠিক আছে। এবার এই এক্স সি সাথে এই এক্স সি প্লাস সেম রেজাল্ট তোমরা পাবে, এক্স সি প্লাস এক্স সি। আর এই ওয়াইটার সাথে তোমরা কি করবে, এক্স সি প্লাসটা করবে, এক্স সি প্লাস ওয়াই, আর এই ওয়াইটার সাথে আবার এটাই করবে, তাই না? তাহলে হয়ে যাবে এক্স, এখানে এক্স সি প্লাস আর ওয়াই। তাহলে এখানে কি হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে তোমাদের বাহক, বাহক কন্যা। এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে বাহক কন্যা। বাহক ইন দা সেন্স কি এরা স্বাভাবিক কিন্তু জেনেটিক্যালি বাহক, তাই না? ভেতর থেকে এরা বাহক কিন্তু বাইরে থেকে এরা স্বাভাবিক। এ কি হচ্ছে, আচ্ছা এ কি হচ্ছে, এর তো স্বাভাবিকই হচ্ছে, তাই না? স্বাভাবিক কি পুত্র, আর এও স্বাভাবিক পুত্র। তাহলে কেউ কি আক্রান্ত ঘটছে? দুটো বাহক আমরা পাচ্ছি, কিন্তু বাহকরা তো আর আক্রান্ত নয়, তারা স্বাভাবিক লাইফ লিড করবে। তাহলে দুটো কন্যা দুটোই বাহক মানে হচ্ছে দুটোই স্বাভাবিক, আর এখানে দুটো পুত্র হয়েছে, দুটো পুত্রই কিন্তু তোমাদের স্বাভাবিক। তাহলে এখানে 0% অ্যান্সার হওয়ার কথা, এই তো 0% উত্তর তোমাদের হয়ে যাবে 0%। পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0%। একটাও পুত্র কিন্তু তোমাদের বর্ণান্ধ বা আক্রান্ত হয়নি। নেক্সট কোয়েশ্চেন, যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে অনুপস্থিত ছিল, ঘোড়ার বিবর্তনে কে অনুপস্থিত ছিল? খুরযুক্ত মধ্য আঙুল, আঙুলের সংখ্যা বৃদ্ধি। আঙুলের সংখ্যা কি বৃদ্ধি হয়েছিল? আঙুলের সংখ্যা কি বৃদ্ধি হয়েছিল? আঙুলের একটাও সংখ্যা বৃদ্ধি হয়নি, বরং আঙুলের সংখ্যা কমে গেছিল। 3 নম্বর আঙুলের আমাদের অনেক ম্যাচুরেশন ঘটেছিল, খুর তৈরি হয়েছিল, কিন্তু বাকি আঙুলগুলো ডিজেনারেট বা নিষ্ক্রিয় হয়ে গেছিল, কিন্তু আঙুলের সংখ্যা কখনো বৃদ্ধি হয়নি। বাদ বাকি খুর তৈরি হয়েছিল, উচ্চতা বৃদ্ধি হয়েছিল, ক্রাউনযুক্ত পেশক দাঁতও তৈরি হয়েছিল, ঠিক আছে। কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষকে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা নয়? অ্যাপেন্ডিক্স, কক্সিস, উপপল্লব, স্ট্যামিনোড। তাহলে এইটাও কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, কক্সিসও আমাদের মেরুদণ্ডের মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ, উপপল্লব আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, তার সাথে স্ট্যামিনোড। স্ট্যামিনোড কার? স্ট্যামিনোড যে কালোকা সুন্দা, কালোকা সুন্দা, কালোকা সুন্দা স্ট্যামিনোড হচ্ছে কি, যে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে, সেটা মানুষের নয়। আচ্ছা, কালোকা সুন্দার আমাদের কি হচ্ছে স্ট্যামিনোড, আর নারকেলের হচ্ছে পিস্টিলোড, ঠিক আছে। কালোকা সুন্দা স্ট্যামিনোড, নারকেলের পিস্টিলোড, ঠিক আছে। চলো, নিচের কোনটি অপসারী অভিব্যক্তির উদাহরণ নয়? অপসারী, অপসারী মানে হচ্ছে ডাইভার্জেন্ট, মানে এক জায়গায় তৈরি হয়ে এরকম ভাবে ছড়িয়ে যাবে, এক জায়গায় তৈরি হয়ে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে অপসারী, বা এটাকে ডাইভার্জেন্ট বলা হয়। এ কি হলো রে, চলে এসছে। চলো, মাঝে মাঝে কি জানি কি হয়, এখানটা ঘষা লেগে যায়, ব্যাস কিছু না কিছু টাচ হয়ে যায়। তো কি হয়েছে দেখো, অপসারী বিবর্তন মানে হচ্ছে যে এক জায়গায় তৈরি হয়েছে এবং কি হয়েছে সেই জায়গা থেকে ছড়িয়ে গেছে। এবং এই যে ছড়িয়ে যাওয়া ব্যাপারটা কোথায় দেখা যায়? সমস্ত অঙ্গের মধ্যে দেখা যায়, যার গঠন এবং উৎপত্তি এক, কিন্তু তাদের কাজগুলো আলাদা। তাদের গঠন উৎপত্তি এক জায়গাতে হয়, কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে, ঠিক আছে। আমাদের হাত বিভিন্ন কাজের জন্য আমরা ব্যবহার করছি, এবং তিমি ফ্লিপার সেখানে দেখো জল ঠেলার জন্য ব্যবহার করছে, ঠিক আছে। তো এই পাখির ডানা যেমন ওড়ার জন্য ব্যবহার করছে, তাহলে এগুলো অপসারী অভিব্যক্তি বা অপসারী বিবর্তন। তাহলে পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা, কি বলেছে? পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা। আচ্ছা, এরা বলেছে কোনটা নয়, ভালো করে পড়ো, কোনটা নয় বলেছে, তাহলে এইটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার। কারণ পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা হচ্ছে অভিসারী বিবর্তন বা অভিসারী অভিব্যক্তি, বা বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। কেন সমবৃত্তীয় অঙ্গ? তার কারণ হচ্ছে পতঙ্গের ডানা হচ্ছে কি দিয়ে তৈরি? তোমাদের ওই কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে। আর তোমাদের কি বাদুড়ের ডানা হচ্ছে আলাদা রকম স্ট্রাকচার। পতঙ্গের স্ট্রাকচার মানে পতঙ্গের ডানা স্ট্রাকচার আলাদা, আর বাদুড়ের ডানা স্ট্রাকচার আলাদা, কিন্তু তাদের কাজ দুটোই হচ্ছে আকাশে ওড়া। তাদের গঠন উৎপত্তি আলাদা, কিন্তু কিন্তু তাদের কাজ হচ্ছে এক। বুঝতে পারলাম? তো তোমাদেরকে পড়াতে পড়াতে আমিও হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে, জলও শেষ। চলো, বাদ বাকিগুলো দেখা দরকার নেই। 1.13, তুমি তাজমহল বেড়াতে গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেক অংশে ম্লান হয়ে গেছে, এটি সম্ভাব্য কারণ। দেখো, যদি তুমি তাজমহলই যাও আর আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালই যাও না কেন, সেখানে যদি অ্যাসিড বৃষ্টি হয়, তাহলে সেই যে উজ্জ্বলতা দেখতে পাচ্ছ বা সাদা যে একটা ফটফটে
রং দেখতে পাচ্ছ সেটা আস্তে আস্তে হলদে রঙের হয়ে যাবে, সেটা আর কিছু নয়, নট আদার দেন অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু এটা হয়ে থাকে। আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়, ইউট্রোফিকেশনের জন্য অ্যালগাল ব্লুম হয়, আর অতিরিক্ত কীটনাশক ব্যবহারের জন্য আমাদের বায়োম্যাগনিফিকেশন ঘটে। ঠিক আছে, বুঝতে পারলাম? কীটনাশক ব্যবহারের জন্য আমাদের কিন্তু অ্যালগাল ব্লুমও ঘটে মাঝে সাঝে। চলো, ইউট্রোফিকেশন শব্দটি কোন ধরনের দূষণের সাথে জড়িত? দেখো এই যে ইউট্রোফিকেশন এইখানেই রয়েছে, এখানে আমি বললাম যে অ্যালগাল ব্লুম হয়, এবং এই অ্যালগাল ব্লুমটা কোথায় হয়? জলে হয়। কোথায় হয়? জলে হয়। তাহলে এখানে জল 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 কোথাও পেয়েছো? দেখো দেখো জল পাচ্ছ। কোন দূষণের জন্য সম্পর্কিত? জল দূষণের সাথে সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থা হলো, এই রেড ডাটা বুক হচ্ছে কি না, যেখানে বিভিন্ন প্রজাতির যারা বিলুপ্ত মানে যারা এবার বিপন্ন বা তারা এন্ডেমিক প্রাণী, তাদের কি করা হয় না, নামগুলোকে নোট করে রাখা হয়, এবং এইটা প্রকাশ কে করে বা এটা প্রকাশকারী সংস্থা হলো IUCN। ঠিক আছে, এটা প্রকাশ কে করে? IUCN করে। জাস্ট জেনে রাখবে, নর্মালি তোমাদের কোয়েশ্চেনে দেয় না, বাট জেনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তার আগে আমি বারবার বলে দিচ্ছি, যদি তোমরা ক্লাসটাকে এখনো বুঝতে পারছো, ঠিকঠাক বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তোমরা কি করবে? হ্যাশট্যাগ JMC লিখে দেবে কমেন্টে। আর যদি তোমাদের একটু অসুবিধা হচ্ছে তাহলে কমেন্টে জানাবে যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। তার সাথে সাথে আমি যেটা বললাম যে আমাদের CDA 9-10, কি বললাম? CDA 9-10 চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী সব ভিডিওগুলো সাজেশন হোক, ওয়ান শট হোক, ম্যারাথন হোক, সমস্ত কিন্তু কিছু ওই চ্যানেলে আমাদের আসবে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করো। শিশুর হাঁটতে শেখা একটা ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া। দেখো এখানে দুটো জিনিস তোমরা লিখতে পারো, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, তার সাথে সাথে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। মৌমাছির ওয়াগেল নৃত্য ড্যাশ সংখ্যার আকারে প্রকাশিত হয় বা প্রদর্শিত হয়। তাহলে ইংরেজি সংখ্যার 4 বা ইংরেজি সংখ্যার 8, বাংলা সংখ্যার 4। ঠিক আছে, এখানে মধ্যে ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। আমি আগের ভিডিওতেই বুঝিয়েছিলাম যে কিনা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। এটা তোমরা কি লিখবে? যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ঠিক আছে, একই জিনের ভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। কি বলে? অ্যালিল বলে। একই জিনের ভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। আচ্ছা, ড্যাশের ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়। আচ্ছা, কার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়? তো তোমরা এখানে লিখবে যে অ্যালগাল ব্লুম, বা অ্যালগাল ব্লুম লিখতে পারো, এটা বেস্ট অ্যান্সার হবে। ইউট্রোফিকেশনও লিখতে পারো, তার সাথে সাথে তোমরা জল দূষণও লিখতে পারো। ঠিক আছে, জল দূষণটাও আমি তোমাদের অপশন দিয়ে দিলাম। আচ্ছা, সব থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম অথবা ইউট্রোফিকেশন। ঠিক আছে, জল দূষণ এটা জল দূষণেরই অংশ, তো তোমরা জল দূষণও লিখতে পারো, বাট অ্যালগাল ব্লুমটা হয়ে যাবে তোমাদের বেস্ট সুইটেবল অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ বাসস্থানের জীবের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। এটা ইনসিটু সংরক্ষণ বলে, তাহলে ড্যাশ বাসস্থানে জীবের সংরক্ষণকে, তাহলে প্রাকৃতিক বাসস্থানে কি বলবো? প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। ঠিক আছে, যদি প্রাকৃতিক বাসস্থানে তাদের সংরক্ষণ না করা হয়, কৃত্রিম বাসস্থানে যদি তাদেরকে সংরক্ষণ করা হয়, তখন সেটা হয়ে যাবে কি? তখন সেটা হয়ে যাবে এক্সিটু, তখন সেটা ইনসিটু থাকবে না। তোমার ঘরে যদি অ্যাকুয়ারিয়াম থাকে তাহলে সেটা এক্সিটু, তোমার ঘরে যদি পুকুর থাকে তখন সেটা হয়ে যাবে ইনসিটু। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো, এডিএইচ হরমোনের অধিক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগের সূচনা হয়। তো দেখো, এই এডিএইচ হরমোনের অধিক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগের সূচনা হয়। অধিক্ষরণে হয় না, কম ক্ষরণে হয়। কি বললাম? অধিক্ষরণে হয় না, কম ক্ষরণে হয়। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ফলস। ঠিক আছে, চলো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাসকরণ বিভাজন বলা হয়। অবশ্যই মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ট্রু। ঠিক আছে, মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল 1:2:1। না, 1:2:1 ছিল না, 2:2:1 ছিল, তাহলে এটা হয়ে যাবে তোমাদের ফলস। ঠিক আছে, নির্দিষ্ট অ্যালিলগুলি ক্রোমোজোমে নির্দিষ্ট লোকালে অবস্থিত। হ্যাঁ, নির্দিষ্ট অ্যালিলগুলি ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসেই অবস্থিত। ঠিক আছে, লোকাস মানে কি? আমাদের জিনের লোকেশনকে লোকাস বলা হয়। ঠিক আছে, আর জিনেরই একটা রূপ হচ্ছে অ্যালিল, তার মানে এটা হয়ে যাবে তোমাদের ট্রু। লজ্জাবতীর পাতা সিসমোন্যাস্টিক চলন দেখায়। হ্যাঁ, লজ্জাবতীর পাতা তো আমাদের সিসমোন্যাস্টিক চলনই দেখায়, তার কারণ স্পর্শজনিত চলন হচ্ছে আমাদের সিসমোন্যাস্টিক চলন। লজ্জাবতী পাতাকে এরকম ভাবে হাত দেবে, ও লজ্জায় মুখটাকে এরকম করে ঢাকা দিয়ে নেবে এবং মুতে যাবে, তাই না? বুঝতে পারলাম? তাহলে এইটা হয়ে যাবে তোমাদের ট্রু, এটা হয়ে যাবে ট্রু।
অম্ল বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে না, তার মানে এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট, স্তম্ভ মিলন করতে হবে। পুনরুৎপাদন, পুনরুৎপাদন দেখো কি হবে, পুনরুৎপাদন কি হবে, পুনরুৎপাদন হয়ে যাবে প্ল্যানেরিয়া, তাই না? পুনরুৎপাদন হয়ে যাবে তোমাদের প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া মানে হচ্ছে জোঁক, জোঁককে তুমি কুচি কুচি করে কেটে দেবে, দেখবে আবার নতুন নতুন জোঁক উৎপন্ন হয়ে গেছে, তাই না? গ্রামে ঘরে দেবে জোঁক, যদি কেউ যদি জোঁক দেখে তাহলে জোঁককে কাটে না, জোঁককে পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেয় বলে তো, ওই যে রিজেনারেশন পাওয়ার থাকে তাদের, তাই না? বেশ। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কি হবে? অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাহলে থ্যালাসেমিয়া হবে অটোজম 2.14। ঠিক আছে, চলো। তারপর বলছে প্রকৃতির বৃক্ষ, প্রকৃতির বৃক্ষ আমরা কতবার কোশ্চেনে পেয়েছি। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? কিডনি, কিডনি কাকে বলা হয়? আমাদের জলাভূমি, তাই না? তাহলে এখানে কি হবে? জলাভূমি, এখানে এটা হয়ে যাবে ব্যাপার 2.15। ঠিক আছে, চলো। ডিম্বাকার আরবিসি কার মধ্যে দেখা যায়? ডিম্বাকার আরবিসি বা ডিম্বাকার লোহিত রক্ত কণিকা দেখা যায় উটের মধ্যে, তার মানে এটা যাবে 2.16। ঠিক আছে, সিয়ন ও স্টক, সিয়ন ও স্টক মানে হচ্ছে দেখো এই যে ওপরের পার্টটাকে বলা হয়, এই ওপরের পার্টটাকে বলা হয় সিয়ন, আর নিচের পার্টটাকে বলা হয় স্টক। তার মধ্যে এই সিয়নটা বেশি উন্নত হয়। আমি একদিন একটা ক্লাসে বুঝিয়েছিলাম যে সিয়নটা সব থেকে বেশি উৎপন্ন হবে, তাই না? সরি, উন্নত হবে। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কি অ্যান্সার? হয়ে যাবে গ্রাফটিং। ঠিক আছে, এটা হয়ে যাবে গ্রাফটিং। সিয়ন ও স্টক হয়ে যাবে 1, গ্রাফটিং হয়ে যাবে 2.17। আচ্ছা, দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি বলতে কি? দ্বিনেত্র দৃষ্টি মানে হচ্ছে যারা দুই চোখ দিয়েই একই জিনিসকে দেখবে। আমরা দেখো সামনাসামনি দুটো চোখ আছে, তার মানে আমরা এই দুটো চোখ দিয়ে কিন্তু একই বস্তুকে দেখতে পেয়েছি। কিন্তু গরুর ক্ষেত্রে ওরা এক চোখে আরেকটা বস্তু দেখে, আরেকটা চোখে আরেকটা বস্তু দেখে, তাই না? তুমি পেঁচাকে দেখবে তাদের সামনে দুটো চোখ আছে, তার মানে ও দুটো চোখ দিয়ে একই বস্তুকে দেখতে পাচ্ছে। কিন্তু ঘোড়া বা তোমরা ছাগলকে দেখবে বা তোমরা গরুকে দেখবে, তাদের সাইডে দুটো চোখ আছে, এই সাইডে, এই সাইডে আলাদা বস্তু দেখবে, এই সাইডে আলাদা বস্তু দেখবে, তাই না? তো এটা হয়ে যাচ্ছে তোদের এক নেত্র, তাদের হচ্ছে এক নেত্র দৃষ্টি, আমাদের হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। তার মানে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। চলো, সমস্তগুলোকে আমি বুঝিয়ে দিলাম, আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। বিশ্বদীপ শব্দটি বেছে লেখো। এবার এই কোয়েশ্চেনটা যে তোমাদের পর্ষদের ব্যাপারে কেন দিয়েছে আমি এখনো খুঁজে পেলাম না, অনেকক্ষণ থেকে ভাবলাম, বাট ভেবে কিছু পেলাম না। দেখো, তোমাদের বামনত্ব হয় এসটিএইচ হরমোনের জন্য, কম ক্ষরণের জন্য, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের জন্য। গলগণ্ড হয় তোমাদের থাইরক্সিনের জন্য, থাইরক্সিনের জন্য হয়। ক্রেটিনিজমও হয় থাইরক্সিনের জন্য, ক্রেটিনিজম হয় চাইল্ডের মধ্যে। ঠিক আছে, এক টাইপের ওই থাইরক্সিনের জন্যই হয়, কিন্তু শিশুদের মধ্যে হয়, ঠিক আছে, চাইল্ডের মধ্যে হয়। আর মিক্সিডেমা হয় তোমাদের বয়স্কদের মধ্যে। ঠিক আছে, আর বহুমূত্র হয় কার জন্য? অ্যাকচুয়ালি বহুমূত্র হয় এডিএইচ এর জন্য, অ্যাকচুয়ালি বহুমূত্র হয় তোমাদের এডিএইচ এর জন্য, কিন্তু ইনসুলিনের জন্য হয়। কি বললাম? ইনসুলিনের জন্য কিন্তু বহুমূত্রটা হয়, অ্যাকচুয়ালি ডায়াবেটিস বলা হয় এখানে। তো তোমরা এখানে এই ইনসুলিন ব্যাপারটাকে এখানে মেনশন, আই থিঙ্ক এরা ইনসুলিন ব্যাপারটাকে নিয়ে এরা মাথা ঘামিয়েছে, ওই জন্য এরা অ্যান্সারটাকে বহুমূত্র নেবে। ঠিক আছে, বাদ বাকি দেখো সবগুলোই হরমোনজনিত রোগ, সবগুলোই অভাবজনিত রোগ, কিন্তু যেহেতু এটা ইনসুলিনের জন্য, ওই জন্য এটাকে বহুমূত্রকে অ্যান্সার দিচ্ছে। আমি 100% গ্যারেন্টি বলে দিচ্ছি এই কোয়েশ্চেনটা অন্তত তোমাদের মাধ্যমিক কোয়েশ্চেনে আসবে না, কারণ একটা না একটা স্পেসিফিক ডিফারেন্স ওরা দেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? আপাতত তোমরা অ্যান্সারটা বহুমূত্রই করতে পারো, আমি তোমাদের একদম জেনুইন জিনিসটা বলে দিলাম। ঠিক আছে, বল ও সকেট অস্থি সন্ধির উদাহরণ দাও। দেখো, বল ও সকেট অস্থি সন্ধির উদাহরণ দিলে কি বলবো আমরা? কোমরের অস্থি সন্ধি। কি বলবো আমরা? কোমরের। ঠিক আছে, চলো এবার বসাতে হবে যৌন জনন গ্যামেট, অযৌন জনন কি হবে? রেণু। এইগুলো তো তোমরা তুড়ি মেরে উড়িয়ে দেবে, তাই না? কারণ এইগুলো তো বেশি সময় লাগে না। যৌন জনন হচ্ছে গ্যামিট, আর অযৌন জনন হচ্ছে তোমাদের রেণু। মটর বীজ প্রাপ্ত যে কোনো একটি চরিত্রের, আচ্ছা, মটর বীজে প্রাপ্ত যে কোনো একটি চরিত্রের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। তাহলে মটর বীজের রং, যদি মটর বীজের রংটাকে আমরা বলি, তাহলে একটা হবে হলুদ, সরি, একটা হবে হলুদ, এটা হবে তোমাদের প্রকট, আর একটা হবে সবুজ। সবুজটা কি সবুজ কালি দিয়ে লিখতে হতো আমাকে? হ্যাঁ, লালে বুঝে নেবে। এটা হবে প্রচ্ছন্ন, তাই না? বুঝতে পারলাম? এটা হবে প্রচ্ছন্ন। ঠিক আছে, দন্ত নটা ভালো করে বুঝতে পারবে না, লিখে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলাম?
তাহলে এর রংটাকে আমরা পছন্দ করলাম, এটাকে বং ভেবো না, এটা হচ্ছে রং। রং হচ্ছে হলুদ হচ্ছে প্রকট, আর সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, বুঝতে পারলাম। রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে আমাদের পটকা। এই পটকার মধ্যে দুটো প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে তোমাদের রেড গ্রন্থি আর একটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। রেড গ্রন্থি অক্সিজেন উৎপন্ন করে, রেটিয়া মিরাবিলিয়া অক্সিজেন শোষণ করে নেয় বা গ্যাস শোষণ করে নেয়, শুষে নেয়, তার ফলে তারা জলের মধ্যে ডুবতে ও ভাসতে পারে। কারা? মাছেরা। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? অতি ব্যবহার। পুষ্পা ঝুঁকেগা নেই। লাল চন্দন, লাল চন্দনে কিন্তু তোমাদের অতি ব্যবহারের জন্য এখন অনেক কম পাওয়া যায়। ঠিক আছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি সাধারণ বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। কি বলেছে? কানহা ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন সিতু সংরক্ষণ, বিভূতিভূষণ বন্য প্রাণ অভয়ারণ্য। দেখো এইগুলো সবই হচ্ছে এই যে কানহা ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভূতিভূষণ বন্য প্রাণ অভয়ারণ্য, তাহলে অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ সবই আসছে কার মধ্যে? ইন সিতু সংরক্ষণের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। মানুষের মধ্যে বংশগতভাবে সঞ্চারিত হয় এমন একটি এক্স লিঙ্ক মিউট্যান্ট জিন বাহিত রোগের নাম লেখো। আমরা একটা কেন লিখবো? আমরা দুটো জানি। কি কি জানি? আমরা দুটো জানি। কি জানি? একটা হচ্ছে হিমোফিলিয়া, একটা হচ্ছে হিমোফিলিয়া, আর একটা হচ্ছে তোমাদের বর্ণান্ধতা। ঠিক আছে, লেখা বুঝতে পারছো? না বুঝতে পারলে একটু কষ্ট করে বুঝে নেবে, কারণ বাংলা লেখা আমার তোমাদের থেকে অনেক খারাপ। ঠিক আছে, বুঝতে পারলাম। তো চলো, আমাদের মনে হয় কোয়েশ্চেন এখানেই শেষ হয়ে গেছে। তো তোমরা কি করবে? বারবার বলে দিচ্ছি যে তোমরা যেখান থেকে দেখো না কেন, তোমাদের সিডিএ ক্লাস 9 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, নিজে বেস্ট দিচ্ছি। আরো অনেক ভিডিও আসবে, ম্যারাথন ক্লাস আসবে, তার সাথে সাথে তোমাদের কি আসবে, যে ওয়ান শট ভিডিওগুলো আসবে, কনসেপ্ট ক্লিয়ার ভিডিওগুলো আসবে। তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? সিডিএ 9-10 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো সেখানেই আসবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বুঝতে পারো, তাহলে তোমরা কি করবে? হ্যাশট্যাগ জেএমসি কমেন্টে লিখে দেবে। জেএমসি মানে জলের মতন ক্লিয়ার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, রিভিশন করতে থাকো। টাটা।